চিত্রাঙ্গনা লেখিকা ইসরাত জাহান জেরিন পর্ব ৩৪। আবহাওয়া ভালো না, তবু এই আবহাওয়ার মধ্যে মাহাদি নিকলি এসেছে। মোহরকোনা বেড়িবাঁধে সারি সারি ট্রলার নৌকা বাঁধা। বৃষ্টির সময় হাওরে মানুষের আনাগোনা কম, বিশেষ করে রাতে। তবে এই সময়েও যেসব ট্রলার আছে তাদের ধান্দা শুরু হয় রাত থেকে। মাহাদি বাইকে করে এসেছে, তার বাইকের পেছনে বাচ্চা মেয়ে দুটো ছিল। বেড়িবাঁধে নামার পর মেয়ে দুটোকে খাবার কিনে হাতে ধরিয়ে বলে, কইছিলাম না তোমা করে মজার মজার খাওন খাওয়ামো। বড় মেয়েটা রুটিতে একটা কামড় বসিয়ে চিবোতে চিবোতে বলে, আপনি কইছিলেন আব্বার লগে দেখা করাইবেন, আর কত সময় লাগবো? আমায় তো মনে হয় বাড়ির চিন্তা করতেছে। মেয়ে দুটোর পরিবারে মা ছাড়া কেউ নেই। বাবা ছিল, তবে বিয়ে করে অন্য কোথাও চলে গিয়েছে। তবে বাবার বিয়ে করে অন্য কোথাও চলে যাওয়ার কথা অবশ শিশু দুটো জানে না। তারা রোজ বাবার ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনে। মা বলেছে বাবা দূরে থাকে, চাকরি করে, একদিন চাকরি শেষ হলে ফিরে আসবে। সেই কথা মনে গেঁথে মেয়ে দুটো বাবার জন্য অপেক্ষা করে। ছোট মেয়েটা হওয়ার পরই লোকটা হঠাৎ গুম হয়ে গিয়েছে। মেয়ে দুটোর মায়ের মতে তার স্বামী নিকা করেছে, নতুন বউ নিয়ে দূরে কোথাও থাকছে। বাপ সন্তান অস্বীকার করতে পারে, কিন্তু মা তো আর পারে না। সে তো জন্ম দিয়েছে, বুকের দুধ খাইয়ে মানুষ করেছে। আরে তোমাগো বাপ ওই ট্রলারে আছে, এক্ষুনি নিয়ে যামু। মেয়ে দুটোর মুখে অদ্ভুত উল্লাসের ছাপ ফুটে উঠল। একে অপরকে ধরে তারা খুশিতে নেচে উঠল। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর তারা বাবার সাথে দেখা করতে চলেছে। তাদের ছোট্ট হৃদয়ে ভিন্ন রকমের আনন্দ উতলিয়ে উঠেছিল। মাহাদি কিছুটা দূরে গিয়ে ফোন বের করে কথা বলে ফিরে আসে। ফিরতেই তার পেছন হতে হঠাৎ করে ট্রলার থেকে দুজন লোক বেরিয়ে এলো। দুজন লম্বাটে কালো মতো লোক, তাদের পরনে শার্ট আর লুঙ্গি, ঠোঁটের কোষ পানির রঙে লাল হয়ে আছে। একজনের মুখে ভয়ঙ্কর পোড়া দাগ, অন্যজনের ডান হাতে এক বিশাল কাটা দাগ, যা উপরের অংশ থেকে নিচ পর্যন্ত বিস্তৃত। ভাই ভেতরে ডাকে। পোড়া দাগওয়ালা লোকটা কথাখানা বলতেই মাহাদি মেয়ে দুটোকে নিজের কাছে ডাকে, দুজনের হাত ধরে বলে, বাবার লগে দেখা হইব, খুশি লাগতেছে না? মাহাদি মেয়ে দুটোকে নিয়ে ট্রলারের নিচের অংশে প্রবেশ করে। বিরাট ট্রলার, বসার ভালো জায়গা। যেখানে প্রবেশ করতেই কালো লুঙ্গি পরা আরেকজন লোককে দেখতে পায়। মনোযোগ সহকারে মাদক সেবন করছে সে। সঙ্গে আরও কিছু মানুষ গোল হয়ে বসে আছে। মাহাদির বুঝতে বাকি রইল না এখানে যে জুয়া খেলা হচ্ছে। পেছন থেকে আগের দুজন লোকের মধ্যে একজন বলে ওঠে, ভাই চইলা আসছে। কালো লুঙ্গি পরা লোকটার দৃষ্টি এতক্ষণে মাহাদির উপর পড়ে। সে এক ঝলক মেয়ে দুটোর দিকে তাকায়, তারপর আদেশ করে, জিনিস রাইখা মাল দেয়া বিদায় কর বাক্কি। মুহূর্তেই মেয়ে দুটোকে মাহাদির হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়। হাতে ধরিয়ে দেওয়া হয় টাকার বান্ডিল। মেয়ে দুটো আঙ্কেল বলে চেঁচিয়ে উঠতেই মাহাদির সামনে বাক্কি নামক লোকটা ঝাঁঝালো চর বসিয়ে দেয় গালে। মেয়ে দুটো ভয়ে চুপ হয়ে যায়। মাহাদি একটা নিঃশ্বাস ফেলে। টাকার জন্য একই ধরনের পাপে জড়াচ্ছে সে। মেয়ে দুটোকে বাবার আশা দিয়ে কোথায় এনে ফেলেছে। আল্লাহ কি এই অপরাধের ক্ষমা তাকে কখনো করবে? মেয়ে দুটোকে বাক্কি সেখান থেকে টেনে নিয়ে যায়। যাওয়ার সময় কান্না জড়িত মায়াবী চোখ দুটো হয়তো বলছিল, বাবাকে কি আর দেখা হবে না? মা যে বাসায় একা আছে, তাদের জন্য চিন্তা করছে। বাঁচাও আমাদের, আমরা না ফিরলে মাকে লাকড়িকে কুড়িয়ে দিবে। পড়াশুনো করে মানুষের মতো মানুষ হয়ে মায়ের অভাব কারা দূর করবে? মাহাদি হাতের বান্ডিলের দিকে একবার তাকায়। শিশু দুটো রক্ত বেচে ভাত খাবে এই টাকায় সে। একটা ঢোক গিলে কণ্ঠমণিটা নিচে নামতে চাইছে, নদ গলাটা শুকিয়ে আসছে। সে কালো লুঙ্গি পরা লোকটার দিকে আবারও তাকায়। এটাই কি সেই ভুইয়া তবে? কিন্তু ভুইয়াকে তো আজ অবধি কেউ দেখেনি। ভাবার আগেই লোকটা বলে উঠল, শোন, ছোট মেয়েটা এক্কেবারে ছোট হইয়া গেছে, তাও প্রথমবার দেখে ফুল টাকা দিলাম। ওই বয়সের বাচ্চাদের দ্বারা যেই ধান্দা চলতো, ওইটা কিছুদিনের জন্য আপাতত বন্ধ, পরে চালু হইলে জানামনি। আর শোন, যত জিনিস আয়না দিতে পারবি তত তোরই লাভ, রাতারাতি মালামাল হইয়া যাবি। তবে সাবধান, যদি ধরা খাস আর ভুইয়ার নাম চড়াস, তাহলে কিন্তু নজর তোর বাড়ির ওপরই গিয়া পড়ব। এখন যা। মাহাদি নিচের দিকে চেয়ে মাথা নাড়ায়। সে সালাম দিয়ে চলে যেতেই পেছন থেকে কানে কিছু কথা ভেসে আসে। বড়ডারে তৈরি কর কাস্টমারের লাইগা, আর ছোটটা কামের না, ওর চোখ কিডনি লিভার খুইলা রাইখা দেহটারে হাওরের মাছে গো খাওয়াইয়া দে।
হাদি আর পেছন ফিরল না, ট্রলার থেকে বেরিয়ে এলো। বাইকে উঠে বসতে টাকার কথা ভাবলো মারিয়ার কথা। এই টাকা দিয়ে মারিয়ার জন্য সুন্দর একটা শাড়ি কিনে নিয়ে যাবে সে। আর কি করবে? সমস্যা নেই, পথে ভাবা যাবে। এখন মাহাদি মারিয়াকে সব সুখ দিতে পারবে, সব সুখ। নিষিদ্ধ নির্জনতার আবরণে মোড়ানো বসুন্ধরার এ ব্লকে দাঁড়িয়ে আছে বিশাল এলাহি ম্যানশন। একেবারে নিরিবিলি জায়গা, প্রশস্ত রাস্তার ধারে সবুজে ঘেরা বাড়িটির চারপাশ গাছপালায় ঘেরা, সামনে বাগান। ফারাদ চিত্রাকে কোলে করে গাড়ি থেকে নামায়। তার সেই দিনের কথা মনে পড়ে যায়। বিয়ের রাতেও তো ঠিক এইভাবেই ফারাদ চিত্রাকে কোলে করে এলাহি বাড়িতে প্রবেশ করেছিল। তবে পার্থক্য ছিল অনুভূতিতে। সেদিনের চিত্রা চোখে চোখ রেখে বহন করেছিল ঘৃণা আর অবজ্ঞা। আর আজকের চিত্রা ফারাজকে দেখছে গভীর নিঃশর্ত ভালোবাসার ভরা চোখে। চিত্রাকে বিছানায় শুয়ে দেয় ফারাজ। ঘুমন্ত মেয়েটার মুখটা নিস্পন্দন, বুকের ওঠানামা এতই ধীর যে না দেখলে বোঝাই যায় না সে এখনো নিঃশ্বাস নিচ্ছে। বিছানার সাদা চাদরে তার গায়ের গরম গন্ধ মিশে যাচ্ছে ধীরে ধীরে। ফারাজ একবার তাকায় তার দিকে, তারপর ঘর ছেড়ে চলে যায় বাথরুমে। জার্নি করে গোসল না নিলে ঘুম আসবে না রাতে। চিত্রার গায়ে তখনও সেই শাড়ি, ভেজা নয় তবে ভ্রমণের ধুলা মিশ্রিত ভারী। ঘুমের মধ্যে মেয়েটা একটু নড়ে ওঠে। ফারাজ যখন ফিরে আসে তখন দেখে সে একপাশে গড়িয়ে পড়েছে, চুল এলোমেলো, কপালে এক বিন্দু ঘাম জমে আছে। ফারাজ এসিটা আরও বাড়িয়ে দেয়। সে তাড়াহুড়ো করে না, চুপচাপ এসে চিত্রার পাশে দুহাত বাড়িয়ে শাড়ির আঁচল খুলে নেয়। চিত্রার গায়ের কাপড়গুলো সরিয়ে রাখে যতটা সম্ভব নিঃশব্দে। অস্বস্তি এড়াতে তার জন্য একখানা হালকা পাতলা নরম স্লিভ ড্রেস বের করে আনে। চিকচিকে পিচ রঙের ড্রেস, একেবারে শরীরে বসে যায় নরমভাবে। ফারাজ একবার থামে। এই গভীর ঘুমটা এভাবে থাক না আরও কিছুক্ষণ। ওকে জাগাতে মন চাইছে না, কিন্তু তবুও চিত্রা চিত্রা ওঠো একটু। ফারাজ নরম কণ্ঠে শুধায়। এটা কুঁকড়ে যায় একটু, ঘাড় বেড়ে চুল গড়িয়ে পড়ে বালিশে। সে কিছু বলতে চায় কিন্তু ঘুমের কারণে মুখ থেকে শব্দ বেরোয় না। এসব নিয়ে ঘুমালে অস্বস্তিতে থাকতে তো। একটু বদলে নাও, তারপর আবার শুয়ে পড়ো, ওঠো। ফারাজ এবার ঘাড়ের নিচে হাত রাখে, একটু টেনে তোলে ওকে। চিত্রা উঠে বসে, চোখ অর্ধেক বন্ধ। ঘুম আর বাস্তবের মাঝে দুলছে সে। ফারাজ সাহায্য করে ওকে পোশাক বদলাতে, কাঁধে হালকা চাদর জড়িয়ে দেয়, তারপর ওকে বাথরুমে নিয়ে যায়। চিত্রা হালকা পানি দিয়ে মুখ ধোয়, আর কিছুই করে না। আয়নায় তাকালেও নিজের চোখের দিকে মনোযোগ নেই। পরে আবার বিছানায় ফিরে আসে দুজন। চিত্রা এবার গা এলিয়ে দেয় ফারাজের বুকের উপর, একেবারে নিচে, বুকের মাঝ বরাবর। চিত্রার আর্দ্র নিঃশ্বাস ফারাজের চামড়ায় গিয়ে ঠেকছে। ফারাজ চিত্রার চুলে হাত বুলিয়ে দেয়। এই মেয়েটার চুলে হাত পড়লেই সে 1 মিনিটের ভেতর ঘুমিয়ে পড়ে। আজও তার ব্যতিক্রম হলো না। ওর নিঃশ্বাস ভারী হয়ে এলো, শরীর ঢলে পড়ে ফারাজের ওপর। ঘরটা তখন আর নিঃশব্দ নয়। বাইরের জানালায় হালকা বাতাসের দোলা, আর দূরে কোথাও বিদ্যুৎ চমকালো। গম্ভীর ভারী মেঘ আকাশে ডাকছে। ফারাজ চিত্রার দিকে তাকায়। এত সুন্দর লাগছে এই মেয়েটাকে। সে নিঃশ্বাস ছাড়ে। এই মেয়ে এমন রূপ নিয়ে পাশে থাকলে সে নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে না। তাকে আগুন সুন্দরী জানা নেই। তবুও সে হাত মুঠ করে নিজেকে বোঝানোর চেষ্টা করে, এখন নয়, মেয়েটা এখন ঘুমাচ্ছে, সে ক্লান্ত, পারে না নিজেকে নিয়ন্ত্রণ করতে। সে ঘুমন্ত চিত্রাকে বিছানায় শুইয়ে দিয়ে ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। মেয়েটাকে নড়ে চড়ে উঠতেই ফারাজ তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে, আজ রাতটা শুধু আমাদের। চিত্রা গভীর ঘুমে আচ্ছন্ন। ঘরের আলো নিভে আছে, শুধু জানালার ফাঁক দিয়ে আসা আলো তার মুখের উপর পড়েছে। ফারাজ ঘুমন্ত চিত্রাকে বুকের ওপ থেকে আলতো করে জড়িয়ে নামিয়ে লকার খুলে স্টেইনলেস স্টিলের কেসটা বের করে টেবিলের উপর রেখে খোলে। ভিতরে সুচ, সিরিঞ্জ আর কাচের ছোট ফাইলে ড্রাগস ভর্তি। ঘোলাটে এক তরল। কাচের ছোট ফাইলটা হাতে তুলে নেয় ফারাজ। শিশিটার ভেতরে যে তরলটা ঘুরছে সেটা কোনো সাধারণ ওষুধ নয়, এক ধরনের ঘুমের ফাঁদ। ঘোলাটে হালকা ঘন ধোঁয়াটে ধরনের স্লিপিং ড্রাগস। রঙটা ঠিক বোঝা যায় না, হালকা ধূসর আর কুহেলি সোনালি রঙের মাঝামাঝি। সূর্যের আলো না পড়লে বোঝাই যায় না তার প্রাণঘাতী অস্তিত্ব। ফারাজ
রাবারের মাথায় সুচ গুজে দিয়ে সাবধানে পিস্টন টানে। তরল উপরে উঠতে থাকে সিরিঞ্জে। স্বচ্ছ নয়, একটু ধোঁয়াটে, একটু বিষের মতো। ঠিক যতটুকু দরকার ততটুকু ভরে ফারাজ পিস্টন থামিয়ে দেয়। তারপর সুচটা ওপরের দিকে তুলে ধরে হালকা টোকা দেয় আঙুল দিয়ে, যেন ভেতরের হাওয়া উঠিয়ে দেয়। চাপ দেয় পিস্টনে, এক ফোঁটা ড্রাগসের কণা বেরিয়ে আসে সূচের ডগা থেকে। ড্রিম লাইটের মৃদু আলোয় সেটা মুহূর্তের জন্য চকচক করে ওঠে, তারপর অদৃশ্য। ফারাজ চিত্রার নরম কোমল বাহুর দিকে একবার তাকায়, বলে, ক্ষমা করো আগুন সুন্দরী, এছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না। ফারাজ নিঃশব্দে এগিয়ে আসে, তার চোখে স্থিরতা, তবে ঠোঁটে কোনো সংকোচ নেই। ডান হাতে রাখা সুইটা সে আলতোভাবে তোলে, বা হাতে চিত্রার বাহুটা উঁচিয়ে ধরে। চামড়ার নিচে নীল শিরাটা খুঁজে নেয় পাকা হাতের অভ্যস্ততায়। একবারও কাঁপে না তার আঙুল। নিঃশব্দে নিঃশ্বাস নেয় সে, তারপর ধীরে ধীরে সুচ ঢুকিয়ে দেয় চিত্রার শিরায়। অল্প এক চিলতে শুয়ে ঢুকেই নরম একটা চাপ দেওয়া। ড্রাগস ধীরে ধীরে মিশে যায় চিত্রার রক্তে। তার নিঃশ্বাস একবার থেমে গিয়ে আবার চলতে থাকে, যেন কিছু টের পায়নি সে। এই ড্রাগস কাজ করে ধীরে তবে নিশ্চিতভাবে। একবার শিরায় ঢুকে গেলে মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারগুলোকে জড়িয়ে ফেলে নিঃশব্দে। শরীর প্রতিক্রিয়া দেখাতে চায় কিন্তু পারে না। স্নায়ু অলস হয়ে পড়ে, মন ধীরে ধীরে আলো হারায়। চেতনার জগৎ থেকে সরু এক ধূসর করিডোরে চলে যায় মানুষ, যেখানে ঘুম আর নিস্তব্ধতা ছাড়া কিছু নেই। ফারাজ জানে এই ড্রাগসে চিত্রা ঠিক ততক্ষণ ঘুমাবে। সে জানে কতটুকু প্রয়োগ করলে চিত্রার কথা মনে রাখবে না, আর কতটুকু দিলে সে গভীর স্বপ্নে আটকে থাকবে। সে প্রয়োজন মতোই দিয়েছে। কাজ শেষে ফারাজ চেয়ে থাকে মেয়েটার মুখের দিকে। কোনো প্রতিক্রিয়া নেই, শুধু ঘুমন্ত এক নরম মুখ, নিরুপায়, নিঃসংশয়। সে ধীরে ধীরে সুইটা সরিয়ে নেয় তুলোরে জায়গাটায়। নিজের কাজ শেষ করে গায়ে শার্ট জড়িয়ে অভ্রকে কল করে বলে, জলদি গাড়ি বের করো। শীতি রাতের নিস্তব্ধতা ভেঙে আচমকা নিজের নিঃশ্বাসের শব্দে জ্ঞান ফিরে মিতালির। চোখ মেলতেই বুঝতে পারল সে একটি অজানা ঘরে। লঞ্চের ইঞ্জিন ঘর, বাতাস ভারী, তেল আর ধাতব গন্ধে ভরপুর। আলো কম, শুধুই একটি ক্ষীণ হলুদ বাল্ব টিমটিম করে জ্বলছে। নিজেকে দেখে মিতালি হতবাক। শরীর অর্ধনগ্ন, এক টুকরো কাপড়ও নেই ইজ্জত ঢাকার জন্য। লজ্জা ও আতঙ্ক একসাথে বুক চেপে বসে, কিন্তু তার চেয়েও ভয়াবহ ছিল শরীর জুড়ে ছড়িয়ে থাকার ক্ষতের নকশা। ব্লেড দিয়ে আঁকা অসংখ্য আঁকিবুকি, প্রতিটি দাগ জ্বলছে, ছ্যাঁকা দিচ্ছে যন্ত্রণার। ছিল মিতালির গর্ব, কোমল ছোঁয়া, কালো চুল, ঝলমলে আর ঘন। কিন্তু এখন মাথার একপাশ কাটা, ন্যাড়া করে দেয়া হয়েছে তাকে। কাঁচের ধার বা ব্লেডের খোঁচা এখনো স্পষ্ট মাথার ত্বকে। মিতালির কান্নার শব্দ নেই, হবেই বা কি করে? মুখ গোজানো কাপড়ের স্তরে শব্দ আত্মহারা হয়ে গেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখের সামনে একের পর এক চিত্র ভেসে উঠছে। মায়ের উদ্বিগ্ন মুখ, ভাইয়ের বিস্ফোরিত চোখ, আর মৃত বাবার থমথমে নিস্তব্ধতা। অন্ধকারে ঘেরা লঞ্চটা কোথায় যাচ্ছে মিতালি জানে না, শুধু জানে কোথাও কোনো মুক্তি নেই। তার গা থেকে ঝরে পড়ছে ঘাম, যেন শরীর জুড়ে আগুনের পরত। ইঞ্জিনের তাপ শরীরকে জ্বলন্ত করে তুলেছে। মস্তিষ্কের ভেতরটা থরথর করে কাঁপছে। মনে হচ্ছে এখনই মগজ গলে নাক কান দিয়ে গড়িয়ে পড়বে। শরীর জুড়ে কাটা দাগগুলো ঘামের সংস্পর্শে অসহনীয় হয়ে উঠেছে। প্রতিটি স্পর্শে যন্ত্রণার নতুন তরঙ্গ। কতবার এই নরখাদক শকুনগুলো তাকে ছিঁড়ে খেয়েছে মিতালির হিসাব নেই। এক একটা আঘাতে তার আত্মা একটু একটু করে থেতলে গেছে। হঠাৎ পায়ের শব্দ, ধীর, ঠান্ডা, পরিচিত আতঙ্কে মোড়ানো। মিতালি থমকে যায়, নিঃশ্বাস আটকে রাখে। ওরা আবার আসছে, আবার নখের বসিয়ে রক্ত টেনে নেবে। মিতালি চোখ বন্ধ করে। এবার হয়তো সব শেষ, হয়তো এটাই শেষবার। তবে এর চেয়ে নদীর জলে ভেসে যাওয়াই ভালো। বিশ্রামের প্রয়োজন। শরীর, মন, আত্মার আর তো সহ্য হয় না। মিতালি আধবোঝা দৃষ্টিতে সম্মুখপানে তাকাতেই দৃষ্টিগোচর হয় একটি জোড়া কালো পা, চামড়ার স্যান্ডেলে মোড়ানো। মুহূর্তেই তার দেহ নিস্পন্দন হয়ে আসে, যেন হাড়ের গাড়ে জমে ওঠা আতঙ্করা তাকে ঘিরে ধরছে। মিতালি সম্পূর্ণভাবে চোখ খুলে পরিস্থিতি অনুধাবন করার আগেই সেই অজ্ঞাত পরিধানে চেক লুঙ্গি পরিহিত পুরুষটি পাশবিক নির্দয়তার চামড়ার স্যান্ডেল সমেত পা তুলে মিতালির মুখমণ্ডলে আঘাত হানে। মুখ থেতলে যায় বেদনার অমানবিক অভিঘাতে। মিতালি শ্বাসরুদ্ধ আর্তনাদে ফেটে পড়ে, কিন্তু তার চিৎকার গিলে নেয় নিকষ অন্ধকার। যখন সেই হিংস্র শক্তির উন্মুক্ত প্রয়োগে একপাক্ষিক যুদ্ধ সমাপ্ত হয়,
তখন লোকটি পানের পিক ছুঁড়ে ফেলে মিতালির সম্মুখে বসে পড়ে। নির্মম ভঙ্গিতে মিতালির মুখ জোরপূর্বক চেপে ধরে উঁচু করে তোলে, পরখ করে খুঁটিয়ে দেখে এই মুখে এখনো কতটা প্রাণ অবশিষ্ট রয়েছে। লোকটি দাঁত পিষে বলল, দুনিয়ার জাহান্নাম এইটা। কেমন লাগতেছে এখানে আসা? মাঝে মাঝে কিছু জিনিস দেখা উচিত না। তোর ভাগ্য ভালো, নিষিদ্ধ জিনিস দেখার পরও এখনো চোখ দুইটা অক্ষত আছে। তুই মুখ খুললে তোর চিত্রা আপাও কিন্তু পরের বার এইখানে আসতে হইতে পারে। আরও কিছু পায়ের শব্দ শ্রুতিগোচর হতে আকবর সংবরণহীন উদ্বেগে উঠে দাঁড়ায়। সে খোকনের অনুগত সঙ্গী, সেই রাতের সমস্ত অন্ধকার গল্পের নীরব সাক্ষীও সে। ঠিক তখনই ইঞ্জিন রুমের দ্বারপথে আবির্ভূত হয় এক সুদেহী সম্যদর্শন পুরুষের, যার উপস্থিতিতে শীতল ধাতব ঘরটিরও হঠাৎ রুদ্ধতায় শ্বাস নিতে কষ্ট হয়ে যায়। তার পরনে সাদা পাঞ্জাবি পাজামা, বাঙালি আভিজাত্যে মোড়া, পরিশালিত রুচির নিদর্শন স্বরূপ। পেছনে তার অনুগামী আরও রয়েছে, তবে সমগ্র ঘরের দৃষ্টি, এমনকি ভয়, সংকোচ ও রক্তাক্ততা ছাপিয়ে নজর কেবল কেন্দ্রীভূত হয় সেই ব্যক্তির দিকেই। মিতালির কর্ণদেশ দিয়ে রক্ত ঝরছে অবিরত, ধুলোমলিন চুলে জড়িয়ে গেছে সেই লাল স্রোত। দৃষ্টি আধো ঝাপসা, শরীর প্রায় নিস্পন্দন। তবু অবশ মুখমণ্ডল তুলে চেষ্টা করে একটিবার চোখ রাখার, সেই অচেনা অথচ চিরপরিচিত চোখ দুটির দিকে তাকানোর। যেই মুহূর্তে তার দৃষ্টি সেই পুরুষের চোখের গভীরতাকে ছুঁয়ে যায়, ঠিক তখনই যেন সমস্ত শরীরের স্নায়ুতন্ত্র থমকে যায়, তার সমস্ত অভ্যন্তরীণ হাহাকার স্তব্ধ হয়ে দাঁড়ায় এক নিঃশব্দ বিস্ময়ে। খালি নিয়ন্ত্রণহীনভাবে মনে মনে শুধায়, আপনি? ঘুম নেই চোখে, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে নিহান, যেন রাতের ভার তার দেহে চেপে বসেছে। ঘরের নিস্তব্ধতা, মাঝে মাঝে জানালার ফাঁক গলে আসা হাওয়ায় কাঁপছে পর্দা, কিন্তু তার মন স্থির নয়। বইয়ের পাতায় কিংবা কারো বলা কথায় শুনেছিল, ভালোবাসা মানুষকে খারাপ থেকে ভালোতে রূপান্তর করতে পারে। কথাটা তার মনে গেঁথে আছে। তবে এই নিঃসঙ্গ রাতের নীরবতায় সে একটাই প্রশ্ন বারংবার করছে নিজেকে, ওই ভালোবাসার জন্য ভালো থেকে খারাপ হয়ে ওঠার গল্পগুলো নিয়ে কেউ তো মেতে ওঠে না। নিহান ঘুমন্ত ফারিয়ার প্রতি একবার দৃষ্টিপাত করে, আলতোভাবে তার গালে স্পর্শ রেখে মমতার পরশে চাদরটি আরও ভালো করে গায়ে জড়িয়ে দেয়। অতঃপর ধীরে ধীরে মশারির আবরণ সরিয়ে নিঃশব্দে বেরিয়ে আসে সে। গায়ে তার সাদামাটা স্যান্ডো গেঞ্জি, পরনে একটি দাগ কাটা লুঙ্গি। নীরবতার সঙ্গে ঘরে আলোড়ন সৃষ্টি করে বারান্দায় এসে দাঁড়ায়। বাইরে প্রবল বর্ষার গর্জনে মাঝে মাঝে বিজলির তীক্ষ্ণ আলো দিগন্ত ছিন্ন করে আকাশে দাগ কেটে যাচ্ছে। সেই বিভাবরীর মধ্যেই নিহান একটি সিগারেটে আগুন ধরায়। ধোঁয়ায় ঘূর্ণি ছাড়তে ছাড়তে সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দুর্বোধ্য আকর্ষণীয় সেই বিদ্যুৎ ছটায় মোড়ানো রাতের আকাশের দিকে। চিন্তার অতল গহ্বরে বহুক্ষণ ডুবে থাকে। তারপর ধীরে ধীরে চোখ নামিয়ে আনে সে, যেন সমস্ত উত্তাল বিভবকে ফারিয়ার শান্ত নিদ্রার মাঝে নির্মগ্ন করে দিতে চায়। নিজের হৃদয়ে অব্যক্ত ক্লান্তি আর ব্যথা মিশিয়ে ফিসফিসে উচ্চারণ করে, তুমি কি জানো ফারিয়া, মানুষ নিজেকে কিভাবে হারায়? নিহান থেমে যায়, নিঃশ্বাস নিংড়ে মনে মনে পুনরায় ফারিয়াকে উদ্দেশ্য করে শুধিয়ে ওঠে, আমি লোভী, তোমার ভালোবাসায় লোভ আমায় ধ্বংস করেছে, করুক। তবুও লোভ করব আমি, পাপ করব আমি। পাপ করে যদি তোমাকে পাওয়া যায়, তোমার ভালোবাসা পাওয়া যায়, তবে আমি নিহান শেখ তাতেই খুশি। নিহান হঠাৎ করে রুমের নিস্তব্ধতা ছিন্ন করা মৃদু শব্দে দৃষ্টি মেলে অন্ধকার ঘরের দিকে তাকায়। বুঝতে পারে ফারিয়া সম্ভবত ওয়াশরুমে গেছে। একরাশ বিরক্তি আর মমতার মিশ্র অনুভব ছুঁয়ে যায় তার মন প্রান্তে। ইস, মেয়েটা একটিবার ডাকতে পারে না? এই অন্ধকারে হাঁটাহাঁটির অভ্যাস কবে যাবে তার? মনেই বলে ওঠে নিহান। ওয়াশরুম থেকে ফিরে ফারিয়া চোখে হাত ঘষতে ঘষতে খাটের ঠিক সামনে এসে থামে, চোখে ক্লান্তির ছাপ। নিহান, তুমি কি বারান্দায় আছো? এত রাতে সেখানে কি করো? নিহান ধীর কণ্ঠে উত্তর দেয়, কিছু না, তুমি ঘুমাও গিয়ে। ফারিয়া ফিরে যায় না, শব্দহীন পায়ে এগিয়ে আসে বারান্দার দিকে। পিছন থেকে ধরা দেয় নিঃশব্দে, বাহু জড়িয়ে ধরে প্রিয় মানুষের গন্ধের গহীন আবেশে ডুবে গিয়ে তার কণ্ঠে ফুটে ওঠে আকুলতা, চলো না, রাত অনেক হয়েছে, চলো ঘুমায়। নিহান কালো আকাশের দিকে শেষবারের মতো তাকিয়ে ধুমায়িত সিগারেটটি ছুঁড়ে ফেলে দেয় বারান্দার নিচে। তারপর ধীরে ধীরে ফারিয়াকে নিজের সামনে টেনে আনে, দুহাত বাড়িয়ে আলতোভাবে তার চিবুক ছুঁয়ে ধীর কোমল দৃষ্টিতে চেয়ে জিজ্ঞেস করে,
বলো না ময়না, ভালোবাসার ক্ষমতা কি প্রতিশোধের আগুনকে নিভিয়ে দিতে পারে? রাতভর পেটের যন্ত্রণায় একেবারে অসহায় হয়ে পড়েছে আয়েশা। অভ্র তাকে শেষবার তেঁতুলের চাটনি খাইয়েছিল, সেই চাটনি এখন তাকে বিপদে ফেলে দিয়েছে। নির্ঘাত সরকারের বাচ্চাটা সেই চাটনিতে কিছু মিশিয়ে দিয়েছিল, যার পরিণতি পেটের দুর্বিষহ যন্ত্রণা। রাত থেকেই বাথরুমে ছোটাছুটি শুরু হয়েছে আয়েশার, এখনো থামার কোনো লক্ষণ নেই। শরীর প্রায় নিশিত, তবুও বারবার পেট মুচড়ে উঠছে। অভ্রকে গালাগাল করতে করতে সে আবারও বাথরুমের দিকে রওনা হয়। ভোরের আলো ফুটতে শুরু করেছে, চারিদিকে ফরজরের আজান ধ্বনিত হচ্ছে। আয়েশা একেবারে বিধ্বস্ত, শেষবারের মতো বাথরুম থেকে বের হয়ে বিছানায় গিয়ে চিৎপটাং হয়ে পড়ে। তখনই গাড়ির হর্নের শব্দ শোনা যায়। এক মুহূর্তের জন্য তার ভ্রু কুঁচকে ওঠে। শরীরের দুর্বলতা উপেক্ষা করে সে এক পা দুপা করে পড়েই জানালার সামনে এসে দাঁড়ায়। পর্দা সরিয়ে সে যা দেখে তাতে তার চোখ ছলকে ওঠে। বাড়ির সামনে দুটি মার্সিডিজ গাড়ি থেমেছে। প্রথম গাড়িটি থামতেই একজন লোক এসে দরজা খুলে দেয়। ভেতর থেকে বেরিয়ে আসে ফারাজ এলাহি। আয়েশার কপালে ভাঁজ পড়ে যায়, গলার মধ্যে থেকে উদ্বিগ্ন উচ্চারণ ভেসে আসে, উনি এই ভোরবেলা কোথা থেকে আসলো আবার?